তারেক রহমানের বাংলাদেশের রাজনীতিতে 17 বছর পরে এই প্রত্যাবর্তন কি পরিবর্তন আনবে, কি হিসেব নিকেশ বদলে যাবে তা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা বিশ্লেষণ প্রত্যেকেই করছেন এবং করছি বটে। কিন্তু আমার মনে হচ্ছে তারেক রহমান যেভাবে সর্বজন গ্রাহ্য এবং একরকমের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশে ফিরলেন, তাতে স্পষ্টত বোঝা যাচ্ছে যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ প্রভাবশালী মহলের একটা বিরাট অংশ তাকে ওই অবস্থানে দেখছেন। বাংলাদেশকে একরকমের ধর্মীয় অন্ধত্ব, ধর্মীয় উগ্রবাদ এসবের রাজনীতি থেকে রক্ষায়, এবং খুব স্পষ্ট করে বললে অনেকে লিখছেন, বলছেনও বটে নাম উল্লেখ করে, মনে হচ্ছে বাংলাদেশকে জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে রক্ষা করতে তারেক রহমানকে একমাত্র এবং সবচেয়ে প্রস্তুত এবং ভালো অপশন হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার মানে তারেক রহমানের ফেরা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আনতে যাচ্ছে 2024-এর 5ই আগস্টের পর, সেটা আজকের দিনে যেদিন তিনি নামলেন সেদিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনে হচ্ছে এই যে বাংলাদেশে জামায়াতে ইসলামী যে 1971 সালের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পরিস্থিতিতে পৌঁছতে পেরেছিল 24-এর 5ই আগস্টের পর থেকে, সেই অবস্থান খোয়াতে যাচ্ছে, হারাতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এবং জামায়াতে ইসলামীকে যে বিএনপিকে সরাসরি নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো অবস্থানে বলে মনে হচ্ছিল, এবং মনে হচ্ছিল জামায়াতে ইসলামী ইসলামপন্থী দলগুলোর সঙ্গে যে অভূতপূর্ব নির্বাচনী জোট গড়ে তুলেছে, মানে তাদের সঙ্গে চিরকালের সম্পর্ক খারাপ চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলামের একাংশ সহ নানা পক্ষকে একত্র করে ইসলামী দলের সব ভোট এক বাক্সে আনবার যে প্রতিজ্ঞা বা লক্ষ্য নিয়ে জামায়াতে ইসলামী এগিয়ে যাচ্ছিল নির্বাচনের দিকে, সেটাও একরকমের ভেস্তে যেতে বসেছে। জামায়াতে ইসলামী খুব সাম্প্রতিক সময়ে কয়েকটি ভুল চাল চেলে ফেলার ফলে, এবং সম্ভবত জামায়াতে ইসলামীর দিকেই, মানে জামায়াতে ইসলামী ঘোষণা দিয়ে কখনো বাংলাদেশে বলে নাই 24-এর আগস্টের পর থেকে যে তারা তৌহিদি জনতার নেতৃত্ব দিচ্ছে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল হিসেবে এবং বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে বসা ইসলামপন্থী দল হিসেবে 24-এর আগস্টের পর থেকে, মানে সবচেয়ে ক্ষমতাবান দল হিসেবে সকল আকেলমান্দ মানুষ, বোধ বুদ্ধি সম্পন্ন মানুষই একরকমের বুঝে নিয়েছেন যে এরা হয় জামায়াতে ইসলামের রাজনীতিতে দীক্ষিত, না হলে জামায়াতে ইসলামীর রাজনীতির দিকে ঘেঁষা, এবং জামায়াতে ইসলামীর একরকমের আশকারার ফলে তৌহিদি জনতা নামের একটি গোষ্ঠী সারা বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। মানে ঘটনাটা এমন দাঁড়িয়েছিল যে ধরুন তৌহিদি জনতা কি করেছে, তৌহিদি জনতা 24-এর আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় পিকনিক স্পটে গিয়ে মানুষ হাসতে পারবে কিনা সেসব নিয়ে যেমন কাজ করেছে, যে এখানে হাসি ঠাট্টা চলবে না, বেড়াতে আসা চলবে না, এসব যেমন চলেছে, প্রথম তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে তারা বিভিন্ন জায়গায় নারীর পোশাক নিয়ে কথা বলা শুরু করেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক কর্মচারী এক ছাত্রীকে তার ওড়না ঠিক মতো পরা আছে কিনা এ বিষয়ে একরকমের মব সৃষ্টি করে, তারপর সেই ছাত্রী সাহস করে ওই কর্মচারীকে যখন পুলিশে দিয়েছে, তখন তৌহিদি জনতা গিয়ে থানা থেকে তাকে ছাড়িয়ে এনেছে ফুলের মালা দিয়ে, পাগড়ি পরিয়ে। কেউ বলে নাই যে এই ব্যক্তিকে ছাড়িয়ে আনতে যারা গেছে তারা জামায়াতে ইসলামী। কিন্তু বিশেষভাবে এখন তারেক রহমান ফেরার পর অফলাইনে অনলাইনে মানুষের ক্রোধ ক্ষোভ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, মানুষ তখন থেকেই বুঝেছে যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশ জুড়ে কোন সে পক্ষ, কোন সে গোষ্ঠী যারা কিনা এই মেয়েদের পোশাক, মেয়েদের ফুটবল খেলা ঠিক হবে কিনা এসব নিয়ে তৌহিদি জনতার ব্যানারে গিয়ে নানা রকম ভাবে দাঁড়িয়ে গেছে এবং প্রতিরোধ গড়ে তুলেছে। সারা বাংলাদেশ জুড়ে 24-এর আগস্টের পর থেকে গান বাজনা বন্ধ হয়েছে, অভিনেত্রীদের এমনকি শোরুম ওপেনিং এ যাওয়া, সেসব অনুষ্ঠানে অংশ নেওয়া বন্ধ হয়েছে, সঙ্গীতানুষ্ঠান একেবারে বন্ধ হয়েছে, যাত্রা পালা নাচ গান মেলা কিচ্ছু হতে পারছিল না। এবং ডক্টর মোহাম্মদ
মোহাম্মদ ইউনূসের সরকার সেটাকে আবার আশকারা দিয়ে এসেছেন। মানুষের 15 মাস সময়ে তারেক রহমান ফেরার যে প্রতিক্রিয়া, তার ফেরা নিয়ে যে প্রতীক্ষা, তাতে পরিষ্কার মানুষের কাছে সমীকরণটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই যে মব সৃষ্টিকারী তৌহিদি জনতা যারা ঠিক করে দিচ্ছে কোন সংস্কৃতি পালন করা যাবে কোনটা যাবে না, যারা ঠিক করে দিচ্ছে মেয়েরা কোন পোশাক পরবে, মেয়েরা ফুটবল খেলবে কিনা, যারা ঠিক করে দিচ্ছে যে মানুষ হাসি খেলায় মেতে থাকতে পারবেন কিনা, এই পক্ষটি কোন রাজনৈতিক পক্ষ অবলম্বন করে এবং মানুষ বুঝে ফেলেছে যে ডক্টর ইউনূসের সরকার এদেরকে আশকারা দিচ্ছেন, কারণ ডক্টর ইউনূস সরকার এদের সরকার। কাজেই মানুষ ডক্টর ইউনূস সরকারের কাছ থেকে পরিত্রাণ চাইছে, দ্রুত নির্বাচন চাইছে, আর স্পষ্টত 17 বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষা করছে, কারণ মনে করছে একটা মধ্যপন্থী বাংলাদেশের জন্য তারেক রহমান ছাড়া এখন আর কোনো ত্রাতা, কোনো নেতা তাদের সামনে নাই। জামায়াতে ইসলামী একেবারে মানে একটা তাদের কফিন নিজেরা বানিয়ে সেই কফিনে পেরেক ঠুকেছে ওসমান হাদির মৃত্যুর পরের ঘটনা প্রবাহে। আবারও বলছি, জামায়াতে ইসলামী ঘোষণা দিয়ে কিছু করে নাই, ছাত্র শিবির ঘোষণা দিয়ে কিছু করে নাই, কিন্তু ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়া মাত্র যে ব্যাপক ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠল বাংলাদেশের রাজনীতিতে, শহীদ মিনারে গিয়ে যে যারা জড়ো হলেন, মনে রাখবেন সেখানে বিএনপি সংহতি জানালো, কিন্তু বিএনপি সেখানে গিয়ে উপস্থিত হলো না। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, যিনি স্পষ্টতই মানে তার পত্রিকা পড়লেই বোঝা যায় তিনি স্পষ্টতই জামায়াতে ইসলামীর পক্ষাবলম্বন করছেন, তো জামায়াতি পন্থী সেই সম্পাদকের নেতৃত্বে এনসিপি, এবি পার্টি সহ হাদির ইনকিলাব মঞ্চ তো বটেই, তারা যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী প্রতিরোধ গড়ে তোলার প্রতিজ্ঞা করলো এবং করে হাই কমিশন উঠিয়ে দেবে ভারতের এবং ভারতের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে টার্গেট করা হবে, এসব বলতে বলতে তারা এই যে ভারতীয় আধিপত্যবাদের প্রতীক হিসেবে চিহ্নিত করে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে গিয়ে আঘাত করে ফেললো। এই ঘটনাটি একরকম ভাবে এই পন্থী রাজনীতিকে একরকম কফিনে ঢুকিয়ে কফিনে পেরেক ঠুকে দিল, কারণ বাংলাদেশের মানুষ এর আগে দেখছিল 24 আগস্টের পর থেকে যে প্রথম আলো ডেইলি স্টার ভারতীয় আধিপত্যের বয়ান প্রতিষ্ঠা করে, কাজেই জিয়াফত হচ্ছিল প্রথম আলো ডেইলি স্টারের সামনে প্রায়শই, সেসব জায়গায় মানে সেসব জায়গায় নানা রকম প্রতিবাদ হচ্ছিল, অফলাইনে অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ বলছিল বটে যে এই প্রথম আলো ডেইলি স্টার ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে, আর গান বাজনা তো বন্ধই করে ফেলা গেছে, মানে গলা টিপে তো একরকম মেরেই ফেলা গেছে এবং সরকারও সে বিষয়ে একরকমের সকল সমর্থন দিয়ে যাচ্ছে। সেখানে যখন সত্যিকার অর্থে রাতভর ভাঙচুর করা হলো এবং আগুন জ্বালানো হলো প্রথম আলো ডেইলি স্টারের মতো দুই প্রতিষ্ঠানে, এই পন্থার রাজনীতি করেন যারা, তারা ভুলে গিয়েছিলেন যে এটা প্রায় সাপের লেজে পা দেওয়ার মতো ব্যাপার হয়েছে, কারণ এই ডেইলি স্টারকে দিয়ে, প্রথম আলোকে দিয়েই বাংলাদেশকে চেনে পুরো পশ্চিম, এবং বাংলাদেশে এদের মতো প্রভাবশালী বন্ধু না সুশীল সমাজে না বিদেশে, দেশে বিদেশে আর কারো আছে কিনা তা বলা মুশকিল। ডক্টর ইউনূসের ব্যক্তিগতভাবে হয়তো ছিল, ডক্টর ইউনূস তো এদেরও বন্ধু ছিলেন, এরাও তো ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনতে সেই 2007 থেকে কম চেষ্টা করেন নাই, কিন্তু সেই ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় ঘন্টার পর ঘন্টা ধরে মতিউর রহমান, মাহফুজ আনাম ফোন করে গেছেন, তাদের প্রতিষ্ঠানে তাদের সহকর্মীরা প্রাণ ভয়ে আটকা পড়েছেন, কিন্তু কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানো হয় নাই, ভাঙতে দেওয়া হয়েছে। এর ফল একেবারে ভালো হয় নাই, ব্যাপক গ্রেফতার শুরু হয়েছে। এই প্রথমবারের মতো ভাঙাভাঙির ফলশ্রুতিতে ছবি ধরে ধরে গ্রেফতার কার্যক্রম চলছে। হেফাজতে ইসলাম বলছে যে তারা এইসব ভাঙচুরের সাথে জড়িত না, কিন্তু গ্রেফতার এত বাড়াবাড়ি করাটাও ঠিক হচ্ছে না, ঢালাও গ্রেফতার হচ্ছে সেটাও ঠিক হচ্ছে না। জামায়াতে ইসলামী কোনো কথা বলে নাই বটে, কিন্তু ছাত্র শিবিরকে বলতে হয়েছে, কারণ হাদির ঘটনার পর যেসব সংহতি সমাবেশ, মার্চ টু হাই কমিশন, সেসব জায়গায় ডাকসু, রাকসু, চাকসুর মানে
ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোতে নির্বাচিত হয়ে এসেছেন, তারা যেমন সেসব আধিপত্যবাদ বিরোধী সমাবেশে নেতৃত্ব দিয়েছেন, কারো কারো ছবি প্রথম আলো ডেইলি স্টারের ভাঙচুরের সময়কালে বেরিয়ে এসেছে। মানে তারা ঘোরাঘুরি করছিলেন, এখন তারা বলছেন তারা পর্যবেক্ষণে গিয়েছিলেন বটে, কিন্তু ঘটনা হচ্ছে তাদের উপরেও এমন সন্দেহ, ওই যে বলছিলাম যারা ফুলের মালা দিয়ে অপরাধীদের বের করে আনছিল বিভিন্ন জায়গায়, তখন থেকেই সন্দেহ ছিল যে এই তৌহিদি জনতা যারা ফুটবল বন্ধ করে, যারা মেয়েদের পোশাক নিয়ে কথা বলে এবং যারা মাজার ভাঙে, যারা পীরের লাশ কবর থেকে তুলে এনে রাজপথে এনে পুড়িয়ে দেয়, এর সব কিছুর পেছনে এই শক্তি আছে, এই রাজনৈতিক পক্ষটি আছে। প্রথম আলো ডেইলি স্টারের ঘটনার পর কেউ আর মুখ বুজে এটা সহ্য করতে রাজি হচ্ছেন না। তারেক রহমানের ক্ষেত্রে বিএনপি জামায়াত সারা জীবন ঘনিষ্ঠভাবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, রাজনীতি করেছে। তারেক রহমানের পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে অনুমোদন পেয়েছে, জামায়াতে ইসলামী ছাত্র শিবির আবার রাজনীতিতে ফিরে আসতে পেরেছে বটে, কিন্তু 24 আগস্টের পর থেকে বিএনপি যে একেবারে জামাতের থেকে দূরত্বের একটা অবস্থান নিয়ে একটা স্বতন্ত্র অবস্থান গড়ে তুললো এবং মুক্তিযুদ্ধের পক্ষে গিয়ে দাঁড়ালো। এমনকি ডিসেম্বর মাসে তারেক রহমানও স্পষ্ট করে বললেন যে সাধারণ মানুষকে, বাংলাদেশের জনগণকে মনে রাখতে হবে 1971 সালে এই দলটির ভূমিকার কথা, যে দল এখন জান্নাতের টিকিট দিয়ে বেড়াচ্ছে, সে দল লাখ লাখ মানুষকে হত্যা করেছিল, লাখ লাখ মা বোনকে নির্যাতন করেছিল, এই বিষয়টা যাতে আমরা ভুলে না যাই। এই সব বিষয় এখন তারেক রহমানের পক্ষে গিয়ে একেবারে বোনাস পয়েন্ট হিসেবে কাজ করেছে। তারেক রহমান 5ই আগস্টের পরপরই কেন ফেরেন নাই, এই নিয়ে নানা কথা, এমনকি তার ফেরার তারিখ ঘোষণার আগ পর্যন্ত হচ্ছিল, মানে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত তীব্র ছিল, তুঙ্গে ছিল। বলা হচ্ছিল যে 5ই আগস্টের পর না ফিরেই তারেক রহমান পরিস্থিতিটা এমন করেছেন যে হয়তো তিনি আর ফিরতেই পারবেন না। কিন্তু এখন যখন তারেক রহমান ফিরছেন, তখন মনে হলো তারেক রহমানের সেই ধৈর্যটাও ভীষণভাবে কাজে এসেছে বিএনপি এবং তারেক রহমানের জন্য, এবং জামায়াতের জন্য ভীষণভাবে একটা নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করেছে। মানে একরকমের দেশ, রাজনীতি সবখানে বিএনপিকে দুর্বল দেখিয়েছে জামায়াতে ইসলামী এত মাস ধরে, এবং বিএনপিকে কোণঠাসা করে রেখে যে জোরের মানে জবরদস্তির রাজনীতি বাংলাদেশে চলেছে, তাতে ক্লান্ত, শ্রান্ত, সবচেয়ে বড় কথা আতঙ্কিত মানুষ এখন অধীর আগ্রহে বিএনপির রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য অপেক্ষা করছে। পরিস্থিতিটা জামায়াতে ইসলামীর জন্য এমন হয়েছে। কাজেই ওই যে তারেক রহমান শেখ হাসিনা নেমেছেন বলেই রেডিমেড একদম প্রস্তুত তার জন্য রাজসিংহাসন, সেটা ভেবে যে 5ই আগস্টে ফিরে আসেন নাই 2024-এর বা 6ই আগস্ট, সেটাও এখন দেখা যাচ্ছে তাকে বড় ধরনের একটা ইতিবাচক ফলাফল দিয়েছে। আর সবচেয়ে বেশি কাজ করেছে বিএনপির সেই কৌশল, যে কৌশলটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন সেপ্টেম্বর মাসে ভারতের এই সময় পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে। তিনি বলেছিলেন যে এবার তাদের সিদ্ধান্ত, তারা অনেক মাথায় তুলেছেন জামায়াতে ইসলামীকে, আর তারা কোনো রকম ছাড় দেবেন না। কাজেই জামায়াতের আমির বা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাদের কাছে যখন 30টা আসন চেয়েছিলেন, তারা তার চেয়ে অনেক কম অফার করেছিলেন এবং তারা বিশেষ আগ্রহী না জামাতকে কোনো ছাড় দিতে। এই যে জামায়াতে ইসলামীকে কোনো ছাড় না দেওয়ার সিদ্ধান্ত, সেটাও সম্ভবত আখেরে বিরাট ফল হিসেবে এলো বিএনপি এবং তারেক রহমানের জন্য। একটা দীর্ঘ সময়ের অপেক্ষা ছিল বিএনপি কখন জামায়াতে ইসলামী মুক্ত করবে তার রাজনীতিকে। 2001 সালের জোট সরকার যেভাবে শেষ হয়েছিল, তারপর থেকে এই আলাপটা ছিল। বিএনপি একদিকে সেই কাজটা করেছে, নিজেদেরকে একেবারে স্বতন্ত্র একটা জায়গায় নিয়ে গেছে, আর জামায়াতে ইসলামী যখন বিএনপি মুক্ত, যখন বিএনপি তার সাথে নাই, যখন সে একাই রাজা, তখন সে কি করতে পারে সেই পরিস্থিতিটাকে এত একটা চরমপন্থার দিকে যেতে দিয়েছে বা নিয়ে গেছে যে জামায়াতে ইসলামীর জন্য রাজনীতি এবং নির্বাচনটা তারেক রহমান ফেরার মাধ্যমে অনেক কঠিন হয়ে গেল।
তবে সম্ভবত তারেক রহমানের ধৈর্য ধরে অপেক্ষা আর জামায়াতে ইসলামীর অধৈর্য হয়ে সবকিছু নিজেদের জবরদস্তিতে আর নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, এ দুটো মিলেই তারেক রহমানের ফেরা জামায়াতে ইসলামীর জন্য এত বড় সর্বনাশ হয়ে এলো। ফিরছেন তারেক, সম্পর্ক নিয়ে দিল্লি আশাবাদে, শিরোনামটা ধার করা বলতে পারেন। আজকে ভারতের প্রধান বাংলা দৈনিক আনন্দবাজার তাদের একটি সংবাদের শিরোনাম করেছে যে ফিরছেন তারেক, সম্পর্ক নিয়ে আশাবাদী দিল্লি। দিল্লির সম্পর্কের আশাবাদের প্রশ্ন কেন উঠছে? ইতিমধ্যে আলাপ আলোচনা কানা ঘোষা যাই বলুন না কেন, এবং মূলধারার গণমাধ্যমে এই আলাপটা আলোচনাটা সরব হয়েছে যে তারেক রহমান দীর্ঘদিন দেশে ফিরতে পারেননি, কিংবা আওয়ামী লীগ সরকার পতনের পরেও দেশে ফিরতে পারেননি শুধুমাত্র ভারতের সিগন্যালের অভাবে, এবং ভারত সিগন্যাল দিয়েছে তারেক রহমান দেশে ফিরছেন। এমনকি কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে আওয়ামী লীগেরও সিগন্যাল আছে যে তারেক রহমান দেশে ফিরুক। বিশেষ করে এই যে সাম্প্রতিক সময়, এটা গত ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে এই পরিস্থিতিটা পাল্টে গেছে। 10-15 দিনের মধ্যে যে সাম্প্রতিক সময়ে এই যে জঙ্গিদের আস্ফালন, জঙ্গিবাদের আস্ফালন, এই আস্ফালন থেকে বাঁচতে হলেও তারেক রহমানই এই মুহূর্তে ত্রাতা হিসেবে কেউ কেউ আখ্যা দিচ্ছেন। এখন দেখার বিষয় যে তিনি ত্রাতা হন কিনা। আনন্দবাজার তাদের আজকের স্টোরিতে বলছে, খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবল রাজনৈতিক টালমাটালের মধ্যে বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছাচ্ছেন। আমরা যে সময় এই ভিডিওটা প্রচার করছি সে সময় ততক্ষণে তারেক রহমান বাংলাদেশে পদার্পণ করেছেন, বাংলাদেশের মাটিতে অবতরণ করেছেন। বুধবার রাতে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকাগামী বিমানে ওঠার আগে কূটনৈতিক শিবির ও বাংলাদেশের স্থানীয় রাজনৈতিক মহলের একাংশ মনে করছে ফেব্রুয়ারির ভোটের পর বিএনপির হাতেই ক্ষমতা যাওয়ার সম্ভাবনা সর্বাধিক। খুব স্বাভাবিক, সব পক্ষ যদি মনে করে যে বিএনপির হাতে ক্ষমতা দেবে তাহলে ক্ষমতা যাবে, কারণ আওয়ামী লীগকে অন্যায়ভাবে অবৈধভাবে অবৈধ সরকার নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখেছে। দিল্লির দিক থেকেও কূটনৈতিক সূত্রে মনে করা হচ্ছে বিএনপি ক্ষমতায় এলে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হতে পারে। বাংলাদেশে ইতিমধ্যে যে নির্বাচনী সমীক্ষাগুলো শুরু হয়েছে তাতে দেখা যাচ্ছে এগিয়ে রয়েছে তারেকের দলই। আমেরিকার একটি সংস্থা দ্য ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের সমীক্ষায় দেখা যাচ্ছে বিএনপি 30% বেশি সমর্থনে এগিয়ে রয়েছে। অন্যদিকে জামায়াতের পক্ষে সমর্থন 26%। মনে রাখা হচ্ছে এই সমীক্ষা তারেকের দেশে ফেরার আগের। তিনি ফিরলে বিএনপি দ্বিগুণ চাঙ্গা হয়ে প্রচার শুরু করবে বলেই মনে করা হচ্ছে। সেই কথা মাথায় রেখে বৃহস্পতিবার তিনি বাংলাদেশে নামতেই জুলাই এক্সপ্রেসওয়েতে তার সংবর্ধনার অনুষ্ঠান রেখেছে দল। সেখান থেকে তারেক যাবেন হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখতে, পরের দিন বাবা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতেও যাবেন। সূত্র মতে দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষার খাতিরে বিএনপি নেতৃত্বের সঙ্গে দিল্লির মত বিনিময় হয়েছে। বিষয়টি ভারত বাংলাদেশের মধ্যে চলতি অগ্নিগর্ভ সম্পর্কের পরিপ্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তারেক অক্টোবরের গোড়ায় দেশে ফেরার কথা ঘোষণা করার পরে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেছেন। এই ঘোষণায় ঠিক 9 সপ্তাহ পরে তারেক জানান তার দেশে ফেরা স্থগিত ছিল বেশ কিছু রাজনৈতিক বাস্তবতার কারণে। তিনি ফেসবুকে লেখেন, স্পর্শকাতর বিষয়াবলী নিয়ে কতটুকু বাইরে বলা যায় তার একটা সীমা রয়েছে। ডিসেম্বরের গোড়াতেই সংবাদ মাধ্যমের এক অংশে প্রকাশিত হতে শুরু করে যে ভারত বিএনপি মত বিনিময় হয়েছে, যদিও কোনো পক্ষ এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেনি। কূটনৈতিক সূত্রের মতে 2018 সালে খালেদা জিয়া জেলে যাবার পর থেকেই লন্ডন ছিল কার্যত বিএনপির সদর দপ্তর। ভারতীয় কূটনীতিকরা সেখানে সম্প্রতি ঘন ঘন যাতায়াত করেছে বলে খবর। বিএনপি কর্তাদের সাথে ভারতীয় কূটনীতিকদের কথা চলেছে ঢাকাতেও। তারেক রহমান অবশেষে দেশে আসছেন
দিল্লির ইশারায় বা যে কোনোভাবে যেভাবেই হোক আসুক না কেন, আজকে তারেক রহমান যদি সেই 2001-06 আমলের রাজনীতি করে, তারেক রহমান আস্থা করে যেতে সময় লাগবে না। ভারতকে নিয়ে ঘৃণা তৈরি যদি করে, তাহলে আস্থা করে যেতে সময় লাগবে না। তারেক রহমান অতীত অভিজ্ঞতা থেকে যদি শিক্ষা নিয়ে নয়া রাজনীতি করেন, নয়া রাজনৈতিক মেরুকরণ করেন, তাহলে তিনি টিকে যেতে পারেন। এখন নির্ভর করছে তার সবকিছুর উপর। অনেক কানাঘুষা আছে। তারেক রহমান দেশে আসছেন, আওয়ামী লীগের জন্য ইতিবাচক কিছু হতে পারে এমন আলাপও আছে। এই যে আওয়ামী লীগের উপর যে দমন পীড়ন নিষিদ্ধ, হয়তো নির্বাচনটা হয়ে যাবে, নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতি ওপেন হয়ে যাবে। এবং শুধু তাই নয়, ভোটের রাজনীতির কারণে তারেক রহমান গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতেও যেতে পারেন, এমন আলাপও আছে। এই কাজগুলো যদি করেন তারেক রহমান, তাহলে তারেক রহমান এখনকার নির্বাচনের হিসেবটা তো করা হচ্ছে আসলে আওয়ামী লীগকে বাদ দিয়ে। এই যে জরিপগুলো হচ্ছে, এটা আওয়ামী লীগকে বাদ দিয়ে, যেহেতু আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে না অবৈধভাবে। সেই বিচারে বিএনপি ক্ষমতায় যাবে, এবং বিএনপি ক্ষমতায় গিয়ে ক্ষমতাটা কতক্ষণ টিকে থাকবে বা ক্ষমতায় কতক্ষণ টিকে থাকবেন তারেক রহমান, সেটি নির্ভর করবে সম্পূর্ণ তারেক রহমানের উপরে। তারেক রহমানের ক্রিয়া প্রতিক্রিয়াগুলো কি হচ্ছে, তারেক রহমানের ক্ষমতায় থাকা নির্ভর করবে দিল্লির উপর অবশ্যই। একই সাথে বিরোধী দলে যে দলটি যাবে বাংলাদেশে, ধরে নেওয়া হচ্ছে যে জামাতে ইসলামী যাবে। জামাতে ইসলামী কারা? পাকপন্থী। তারেক রহমানের দুটো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, একটা দিল্লির চ্যালেঞ্জ, আর একটা মোকাবেলা করতে হবে পাকপন্থী জামাতের চ্যালেঞ্জ। জামাত যদি বিরোধী দলে যায়, এমন বিরোধিতা করবে যে তারেক রহমানের দেশ চালানো মোটামুটি একটা কঠিন ব্যাপার হয়ে যাবে। তারেক রহমান যদি জামাতের ব্যাপারে কঠোর না হয়, যদি ছাড় দিয়ে চলে, তাহলে তারেক রহমান দেশ চালাতে পারবেন না। আর যদি দিল্লির সঙ্গে আলাপ আলোচনা করে যে আলাপগুলোতে এসছে, সেই আলাপগুলোতে যদি এতটুকু ব্যত্যয় ঘটেন, তাহলে তারেক রহমান দেশ চালাতে পারবেন না। এখন আসুন যে দিল্লি কেন তারেক রহমানকে সমর্থন দিচ্ছে। দিল্লির উপরে চাপ আছে, দিল্লির অভ্যন্তরীণ চাপ আছে, ইন্টারন্যাশনাল চাপ আছে। সম্প্রতি ব্রাসেলস ভিত্তিক একটি সংস্থা, অলাভজনক সংস্থা, একটি রিপোর্ট দিয়েছে, ক্রাইসিস গ্রুপও বলেছে যে শুধুমাত্র আওয়ামী লীগ নির্ভরতার কারণে দিল্লির প্রতি বাংলাদেশ বিদ্বেষ ঘটছে। এই জন্য দিল্লির উচিত যে আওয়ামী লীগের বাইরেও অন্যান্যদের সাথেও সম্পর্ক নির্মাণ করা। তারেক রহমানরা বিএনপি তাদের সাহায্য চেয়েছে, সহযোগিতা চেয়েছে, তারা সহযোগিতা করেছে। তারা তাদের অভ্যন্তরে এবং বাহ্যিক বিভিন্ন পক্ষ থেকে তাদের উপরে যে চাপ আছে, সেই চাপের প্রেক্ষিতে। কিন্তু এই যে বিশ্বাস, এই বিশ্বাস ভঙ্গ হলে সেটি পরিণাম ভিন্ন হবে। তারপরেও বলতে পারছি না যে তারেক রহমান আগের ভূমিকায় আবারও অবতীর্ণ হবেন কিনা, আগের হিংসার ভূমিকায়, ধরুন 21শে আগস্ট গ্রেনেড হামলা কিংবা 10 লাখ অস্ত্র আমদানি বা এই ধরনের কর্মকাণ্ডগুলোতে অবতীর্ণ হবেন কিনা, কিংবা আওয়ামী লীগের উপর ধর পাকড় নির্যাতন আরো বাড়বে কিনা। আমি মনে করছি, আমার কাছে মনে হচ্ছে যে এগুলো বন্ধ হবে, এগুলো কমে আসবে, আওয়ামী লীগের জন্য রাজনৈতিক স্পেস তৈরি হবে। আমার মনে পড়ে যে তারেক রহমানের বাবা, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের সবার রাজনীতি উন্মুক্ত করেছিলেন, এমনকি এই স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের রাজনীতি করারও সুযোগ দিয়েছিলেন। তারেক রহমান যদি তার বাবার পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে আখেরে সব পক্ষের জন্য ভালো, তারেক রহমানের পক্ষেও ভালো, এমনকি দিল্লির পক্ষেও ভালো। এখন দেখার বিষয় যে তারেক রহমান আসছেন, আসবার পরে তার কর্মকাণ্ড কি হয় আমরা নিশ্চয়ই দেখব। আমরা যদি বেঁচে থাকি, আমরা কালের সাক্ষী হয়ে থাকবো নিশ্চয়ই। এই মুহূর্তে এ পর্যন্তই।